অনলাইন ক্লাস থেকে সহকারী শিক্ষক আমি রাহাত জাহান হোসেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কোভিড-19 সারা বিশ্বের জনজীবনকে একেবারে বিপর্যস্ত করে তুলেছে। তবু এই চলমান পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর এগিয়ে যেতে হলে শিক্ষা কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে। শুভকামনা শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর যদি কেউ অসুস্থ থেকে থাকো, আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক দোয়া করি তোমরা সুস্থ হয়ে অনলাইন ক্লাসে ফিরে আসবে। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ এমন একটি কার্যক্রম হাতে নেওয়ার জন্য, যা কিনা লকডাউনকালে কোমলমতি শিক্ষার্থীদের সক্রিয় রাখার একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাতে চাই অত্র স্কুলের গভর্নিং বডির সভাপতিকে, ওনার তত্ত্বাবধানে এই অনলাইন ক্লাস পরিচালিত হয়েছে। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আমি বিশ্লেষণ করব। বলে রাখি শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে রাষ্ট্র এবং সরকার, রাষ্ট্রের 4টা উপাদান নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যেহেতু এই টপিকটি একটু বিশ্লেষণ ধর্মী, সরকারের শ্রেণী বিভাগগুলো একটু বড়, সেটা আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। পরবর্তী ক্লাসে তোমাদের সেটা নিয়ে আমি আলোচনা করব। তো চলো আজকে আমরা লিখি। আজকে আমরা কোন টপিকটা নিয়ে পড়ব? শিক্ষার্থীরা বোর্ডে তাকাও, নিশ্চয়ই সক্রিয় আছো তোমরা। অবশ্যই সক্রিয় থাকতে হবে। এই অনলাইন ক্লাসে যদি সক্রিয় না থাকো, এই লকডাউন কালে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের লেখাপড়া ব্যাঘাত ঘটছে, তোমাদের বাসার টিউটররা পর্যন্ত আসতে পারছে না। সুতরাং এই অনলাইন ক্লাসে এখন হলো সকলের ভরসা। এই ভরসার জায়গাটুকু তোমরা কাজে লাগানোর চেষ্টা করবে নিশ্চয়ই। আমি আশা করি তোমরা এতক্ষণে সবাই এই লাইফে জয়েন করে ফেলেছ। তাহলে কি লিখছি আমি? বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আমরা আজকে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব। তো দেখতে পাচ্ছ বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। এটা একটা ক্লাস হয়েছে, তবুও আমি আবার এই ক্লাসটা নিচ্ছি। আমাদের এক সহকর্মী নিয়েছে। এটা আমাদের বাচ্চাদের এবং গার্ডিয়ানদের একটু আমাকে ফোন দিয়ে একটু অনুরোধ ছিল যে আপনি আপনার কাছে যেভাবে শ্রেণীকক্ষা আপনার সেকশনে যেভাবে করেছেন, এটা যদি আর একটু আলোচনা করতে বাচ্চাদের জন্য একটু সুবিধা হতো। তো আমি সেই লক্ষ্যেই কিন্তু এই ক্লাসটা আমি আবার শুরু করছি। এর মাঝে আমি প্রথম রাষ্ট্র নিয়ে আলোচনা করব। আমরা জানতে চাবো রাষ্ট্র কি এবং কিভাবে বা তার উৎপত্তি, সেটা আমরা জানতে চাই। মানুষের নিরাপত্তা ও সভ্য জীবন নিশ্চিতকরণের উদ্দেশ্যেই কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল। এই রাষ্ট্রটা পড়ানো আমার মনে হয় একটা রাষ্ট্রের একটা আকৃতি, একটা নির্দিষ্ট ভূখণ্ড এঁকে, বাংলাদেশের ভূখণ্ড একেই পড়ায়, তাহলে মানে আরো সুবিধা হবে। আমি এত ভালো আঁকতে জানি না, তবুও আমি চেষ্টা করছি একটা বাংলাদেশের ম্যাপ আঁকতে। বোর্ডে তুমি একটু খেয়াল করো, আমি একটা নিয়ে আঁকার চেষ্টা করবো। খুব একটা ভালো জানি না, তো আমি আপ্রাণ চেষ্টা করছি যে একটা মোটামুটি যেন একটা, যদিও আমি জিওগ্রাফি পড়াই, জিওগ্রাফি পড়াতে গিয়ে আমাকে ম্যাপ আঁকতে তো হয়ই, মোটামুটি একটা আমি একটা আঁকার একটা কৌশল আমি বারবার এঁকেই শিখেছি। শিক্ষার্থীরা, আমরা একটা দেশের ভূখণ্ড আঁকলাম, এটা একটা রাষ্ট্র। তাহলে আমরা জানি এখন রাষ্ট্র কি? মানুষের নিরাপত্তা সভ্য জীবন নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই রাষ্ট্র গড়ে উঠেছে। কিন্তু কখন, কিভাবে এই রাষ্ট্র গড়ে উঠেছে, এটার কোনো ঐতিহাসিক প্রমাণ বা দলিল নেই। রাষ্ট্রবিজ্ঞানী জেমস লে বলেছেন, ঐতিহাসিক দিক থেকে দেখা যায় যে আধুনিক আধুনিক রাষ্ট্রই সফল সার্থক রণকৌশলেরই ফলশ্রুতি হল এই রাষ্ট্র। যখন কোনো শক্তিশালী সমন্বয়ক তার সহযোদ্ধাদের সহায়তায় কোনো চলনশীল ভূখণ্ডের
মধ্যে আধিপত্য বিস্তার করেছে, আর ঠিক তখনই কিন্তু ওই রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? শক্তির জোরে এই রাষ্ট্রের উৎপত্তি, শক্তির জোরে এই রাষ্ট্র টিকে থাকে। মানুষ যখন আত্মকেন্দ্রিক ছিল, ছিল নিঃসঙ্গ, ছিল বর্বর প্রকৃতি। শিক্ষার্থীরা একবার চিন্তা করে কি বলা হচ্ছে? আত্মকেন্দ্রিক, নিঃসঙ্গ এবং বর্বর প্রকৃতির কি ভয়াবহ একটা অবস্থা। এই একটা অসহনীয় অবস্থা থেকে নিজেকে পরিত্রাণ করার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য পরস্পরের মধ্যে একটা আলোচনার ভিত্তিতে, আলোচনার চুক্তিতেই কিন্তু এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? এই রাষ্ট্রটিকে আমরা একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে পারি, আর এই রাষ্ট্রের মানুষগুলোকে আমরা রাজনৈতিক জীব বলতে পারি। শিক্ষার্থীরা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তোর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গার্নার রাষ্ট্র সম্পর্কে একটি একেবারে জোৎসই এবং একটা কি বলবো, একটা গ্রহণযোগ্য একটা সংজ্ঞা দিয়ে গেছেন। সংজ্ঞাটা তিনি কিভাবে তো সংজ্ঞায়িত করেছেন রাষ্ট্রকে? উনি সংজ্ঞায়িত করেছেন যে নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ী বসবাসকারী জনগণ সুসংগঠিত সরকারের প্রতি সহজাতভাবে আনুগত্যশীল হওয়া, মানে সেই যা নিয়ম কানুন যা থাকবে তা মানা, এবং বহিঃশত্রু থেকে মুক্ত স্বাধীন জনসমষ্টিকেই রাষ্ট্র বলা হয়। তাহলে অধ্যাপক গার্নার রাষ্ট্রকে এভাবেই সংজ্ঞায়িত করেছে। তাহলে আমরা রাষ্ট্র কি, কখন উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, এবং এই রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র সম্বন্ধে কি সংজ্ঞায়িত করে গেছে সেটা শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম। তো পরবর্তীতে আমরা যাই, এই রাষ্ট্রটা তো চারটা উপাদান দিয়ে এই রাষ্ট্রটা গঠিত হয়েছে। তো চারটি উপাদানের একটি উপাদান হলো সরকার। তাহলে আমরা এবার সরকার নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা একটু কষ্ট করে বোর্ডের দিকে তাকাও। আমি জানি না বোর্ডটা কতটুকু তোমরা দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি। আসলে এইটাই তো আমার জীবনের প্রথম লাইভ। এখন লাইভে কিভাবে আসতে হয় জানি না, লেখা কতটুকু দেখা যাচ্ছে জানি না। আমি আশা করি আমার কথাগুলো তোমরা শুনতে চেষ্টা করবে। তাহলে এখন আমরা রাষ্ট্রের একটি উপাদান সরকার নিয়ে আলোচনা করব। এই রাষ্ট্রের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে বা এই জনগোষ্ঠীকে সুন্দর, সুশৃঙ্খল এবং সুগঠিতভাবে পরিচালনার জন্যই কিন্তু সরকারের সৃষ্টি হয়েছে। অনেকে রাষ্ট্র সরকারকে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকে। আসলে রাষ্ট্র আর সরকার কখনো এক হতে পারে না, দুটো ভিন্ন। তো একজন আরেকজনের উপরে কি নির্ভরশীল, একজন আরেকজনের ছাড়া পরিপূর্ণ হতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা জানি যে পার্থক্যটাকে আমরা এটা জানতে চেষ্টা করি। এই রাষ্ট্রের যে জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীর একটা ক্ষুদ্র অংশ কিন্তু এই সরকার গঠন করে, একটা ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হয়। এই রাষ্ট্রটা হলো চারটা উপাদান দিয়ে গঠিত। সেই চারটা উপাদান কি কি? সরকার, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি এবং সার্বভৌমত্ব। তার মাঝে আমরা সরকারটা নিয়ে বিশ্লেষণ করছি, রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্যটা। এই রাষ্ট্রটা তাহলে চারটা উপাদানে গঠিত হয়েছে, আর সরকার হলো এই চারটা উপাদানের মাত্র একটি উপাদান। এই রাষ্ট্রটা হলো একটা স্থায়ী পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান, আর সরকার হলো পরিবর্তনশীল, অস্থায়ী। এই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করছে কে? সরকার দ্বারা সেই বাস্তবায়িত হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাটা। এই রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, আর সরকার হচ্ছে একটা বাস্তব রূপ। এই রাষ্ট্র প্রকৃতি এবং বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকার ঠিক আছে, রাষ্ট্রের প্রকৃত বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকার ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন গণতন্ত্র হতে পারে, একনায়কতন্ত্র হতে পারে, যুক্তরাষ্ট্র সরকার হতে পারে, রাজতন্ত্র হতে পারে, নিরঙ্কুশ রাজতন্ত্র হতে পারে, নানা রকম হতে পারে। তাহলে শিক্ষার্থীরা,
আমরা রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য জানতে পারলাম। পরিশেষে আমরা কি বুঝলাম? রাষ্ট্র ছাড়া সরকার গঠিত হচ্ছে না, সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হচ্ছে না। এই পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র গঠিত হওয়ার জন্য অবশ্যই সেখানে সরকারের প্রয়োজন। রাষ্ট্রের জনগোষ্ঠীর দ্বারাই তো এই সরকার হচ্ছে এবং সরকারের এই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বাস্তবায়ন করে দিচ্ছে। তবে চলো যাই শিক্ষার্থীরা, আমরা এখন যেতে পারি পরবর্তীতে। আমরা যেতে চাই জনসমষ্টি। রাষ্ট্রের আরেকটি উপাদান হলো জনসমষ্টি। সেই জনসমষ্টি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমি বলে লিখি যে জনসমষ্টিটা তোমরা তাকিয়ে দেখো। আমি একটু লেখার চেষ্টা করছি। আমি আবারও বলছি, আমি জানি না যে তোমরা স্পষ্টভাবে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমার লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা। তো শিক্ষার্থীরা, এখন আমরা জনসমষ্টি নিয়ে আলোচনা করি। অবশ্যই একটা রাষ্ট্রের জনসংখ্যা স্থায়ী হতে হবে। সেটা কম হতে পারে, সেটা বেশি হতে পারে। সেই রাষ্ট্র অনেক বিশাল হতে পারে, সেই রাষ্ট্র অনেক ছোট হতে পারে। সেটা আসলে আমাদের ভাবার কোনো বিষয় না। আমাদের দেখতে হবে এই রাষ্ট্র পরিচালনার জন্য বা এই রাষ্ট্রের প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য চলনশীল জনগোষ্ঠী রাষ্ট্রে আছে কিনা। যদি রাষ্ট্র এই চলনশীল প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য যদি এই রাষ্ট্রে চলনশীল জনসংখ্যা থাকে, তাহলে সেটাকে রাষ্ট্র বলা যাবে। যেরকম জনসংখ্যার দিক দিয়ে চীন অনেক জনসংখ্যার একটা দেশ, ভ্যাটিকান সিটি কম জনসংখ্যার দেশ, অথচ দুটিকে কিন্তু আমরা রাষ্ট্র করছি, কারণ সেখানে রাষ্ট্রের প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য চলনশীল জনগোষ্ঠী সেখানে আছে। তো আমরা জানতে পারলাম রাষ্ট্রের সঙ্গে জনগোষ্ঠীর সম্পর্ক, জনগোষ্ঠীর সঙ্গে সরকারের সম্পর্ক, সরকারের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক। তার মানে আমরা দেখছি তিনজনই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কাউকে ছাড়াই ব্যতীত কি হচ্ছে না, রাষ্ট্র গঠিত হতে পারছে না। তো আমরা আরেকটু উপাদানে চলে যাই। আমরা এখন দেখব নির্দিষ্ট রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা বোর্ডে তাকাও। আমি লেখার চেষ্টা করছি নির্দিষ্ট ভূখণ্ডটা, যেহেতু তোমাদের আমি নির্দিষ্ট ভূখণ্ডটা পড়াবো, সেই জন্য আমি বোর্ডে সেটা লিখে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখছো, আর যদি ভালো করে দেখতে না পারো তো অবশ্যই আমার কথাগুলো তোমরা স্পষ্টতই শুনতে পাচ্ছ। তাহলে আমরা এখন নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আলোচনা করব। এই নির্দিষ্ট ভূখণ্ড স্থলসীমা, আকাশসীমা, জলসীমা নিয়েই কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড। এই ভূখণ্ড ছোট হতে পারে, এই ভূখণ্ড বড়ও হতে পারে, সেটা কোনো ম্যাটার না। সেই ভূখণ্ডটা নিজের রাষ্ট্রের নেতার কাছে মানে কি আছে, ক্ষমতাটা তার হাতে এই ভূখণ্ডটাকে বহির্শক্তির হাত থেকে মানে নিরাপদে রাখতে পেরেছে কিনা। যদি রাখতে পারে তাহলেই সেটা রাষ্ট্রে পরিণত হবে। এই ধরো যেরকম আমাদের রাষ্ট্র যদি রাষ্ট্র না হতো তাহলে কি হতো না, ওয়ার্ল্ড ম্যাপে জায়গা পেত না। একটা নির্দিষ্ট ভূখণ্ডের একটা আকৃতি আছে, আমরা একটা আঁকতে পারি, এইটা আমাদের বাংলাদেশ। এছাড়া আমাদের একটা কি আছে, একটা পতাকা আছে। নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে সেই রাষ্ট্রের সীমানার কোনো কি হতো না, একটা বাউন্ডারি থাকতো না, একটা গঠন আমরা রাষ্ট্রে দেখাতে পারতাম না, আকৃতি দেখাতে পারতাম না। শিক্ষার্থীরা তোমরা জানো পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা পাশাপাশি কিন্তু হয়ে কিন্তু বিশাল এক পৃথিবী, অনেক রাষ্ট্র নিয়ে। তো কোনো রাষ্ট্র আছে দুর্বল, কোনো রাষ্ট্র আছে শক্তিশালী। কোনো দুর্বল রাষ্ট্রের পাশে যদি শক্তিশালী রাষ্ট্র থাকে তাহলে সেই দুর্বল রাষ্ট্রের কিছু দুর্ভোগ পোহাতেই হয়, এটাই ইতিহাস বলে। আমরা জানি প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্রের একটা রাজ্য বিস্তারের একটা আকাঙ্ক্ষা থাকে। যদি পাশে সেই দুর্বল রাষ্ট্র থাকে এবং সেই দুর্বল রাষ্ট্র তার ভূখণ্ডকে যদি সেভাবে সংরক্ষিত করে রাখতে না পারে, স্বভাবতই শক্তিশালী রাষ্ট্র সেখানে বল প্রয়োগ করবে, সমর কৌশল প্রয়োগ করবে যে এই রাষ্ট্রটাকে দখল করে তাদের আওতাধীন নিয়ে চলে যায় কিনা। আর নিয়ে চলে যেতে পারলে আমার ভূখণ্ড আর আমার থাকছে না, তাকে আমি রাষ্ট্র করতে পারছি না। শিক্ষার্থীরা আমরা জানি স্বাধীনতা রক্ষা করা যত সহজ, স্বাধীনতা
অর্জন করা যত সহজ, স্বাধীনতা রক্ষা করা অত সহজ না। তাহলে এই আকাশ সীমাটা পাহারা দিয়ে রাখছে নৌবাহিনীর মানুষ, আর জলসীমা পাহারা দিয়ে বিমান বাহিনীর সৈনিকরা আকাশ সীমা পাহারা দিয়ে রাখছে, জলসীমা পাহারা দিয়ে রাখছে নৌবাহিনী, এবং স্থলসীমা পাহারা দিয়ে রাখছে স্থলবাহিনী। এই দেখো এই যে আমাদের ভূখণ্ডটা, আমাদের ভূখণ্ডটাকে পাহারা দিয়ে রাখছে, কিন্তু আমাদের ভূখণ্ডটাকে পাহারা দিয়ে রাখছে বাংলাদেশ বর্ডার গার্ড। এই সরকারের প্রশাসনের মাধ্যমে কিন্তু এই সীমা পাহারা দিয়ে রাখছে। আর ধরো এক্সাম্পল পার্শ্ববর্তী আমাদের ভারত আছে, ভারতের সীমানা পাহারা দিয়ে রাখছে ওটাকে কি বলে, বিএসএফ। নিশ্চয়ই ঠিক বলেছি, বিএসএফ তাদের সীমানাকে পাহারা দিয়ে রাখছে। এবং এই পাহারাটা দিয়ে রাখা, এটা বহিঃশত্রুর হাত থেকে নিজের রাষ্ট্রকে রক্ষা করার জন্য। এই সার্বভৌমত্ব আছে আমাদের আরেকটা উপাদান। সেই সার্বভৌমত্ব কিন্তু দুই ধরনের ক্ষমতা, একটা হলো আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। এই সার্বভৌমত্বের চূড়ান্ত বাহ্যিক ক্ষমতা দিয়েই কিন্তু এই রাষ্ট্রের সীমানাকে পাহারা দিয়ে, জলসীমা, আকাশসীমা, স্থলসীমাকে পাহারা দিয়েই কিন্তু রাষ্ট্রের মর্যাদাটা, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে। তাহলে আমরা জানতে পারলাম যে এই নির্দিষ্ট ভূখণ্ডটা কিভাবে রক্ষা করা হয়, কিভাবে স্বাধীনতাটা অর্জন করা যেতে, সেটা রক্ষা করে রেখে একটা ভূখণ্ডকে নিজেদের আওতাধীন রাখা যেতে পারে, যার ফলে সেটাকে আমরা রাষ্ট্র বলতে পারি। এবার আমরা আসি সার্বভৌমত্ব। এটা আমাদের সর্বশেষ 4 নম্বর উপাদান, সার্বভৌমত্ব। আমি একটু করে লিখে নিচ্ছি, সার্বভৌমত্ব। নিশ্চয়ই আমার লেখাগুলো বুঝতে পারছো। আসলে এর থেকে বড় করে লেখাটা আসলে কঠিন হয়ে যায়। আমরা এখন জানবো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অভ্যন্তরীণ ক্ষমতা, আরেকটা হলো বাহ্যিক ক্ষমতা। এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক ক্ষমতাটা কি? অভ্যন্তরীণ ক্ষমতাটা হলো রাষ্ট্রে বসবাসকারী বা রাষ্ট্রের ভিতরে বসবাসকারী মধ্যস্থিত যে জনগণ আছে, এবং এই রাষ্ট্রে বিভিন্ন সংস্থা আছে, বহির্বিশ্বের সংস্থার নানান রকম এনজিও আছে, দেশীয় আছে। এদের উপরে কি করবে? রাষ্ট্র একটা আদেশ নির্দেশ জারি করে, একটা খবরদারি করে তাদেরকে নজরদারি করে রাখবে। তাদেরকে যদি এরকম নজরদারি করে রাখা না যায়, তাহলে কি হতে পারে? এই রাষ্ট্রের অভ্যন্তরেই কিন্তু কি হতে পারে, কেউ রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে নিয়ে যেতে পারে। এতে আমাদের কি হতে পারে? আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব হারিয়ে ফেললে তাহলে কি হবে? সেটাকে আর রাষ্ট্র বলা যাবে না। শিক্ষার্থীরা, তোমরা জানো, আমি জানি না এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, কিন্তু আমার কাছে মনে হয়েছে, সেই জন্য আমি এক্সাম্পলটা তোমাদের দিতে চাচ্ছি। পাক ভারত উপমহাদেশে এত সমৃদ্ধশালী ছিল। একসময় পাক ভারত উপমহাদেশে এই ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের বণিকরা আমাদের এখানে ব্যবসা করতে এসেছিল। ঠিক সেরকমই ইংরেজরা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংস্থার মাধ্যমে এখানে ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করতে এসে তারা বুঝেছে যে কি ছিল, তখন নবাব কে ছিল? বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার রাজনৈতিক দূরদর্শিতা কম ছিল, বয়স অল্প ছিল, তার রাজদরবারের রাজকর্মচারীরা তার বিরোধিতা করেছে, তার আপন খালা তার বিরোধিতা করেছে। নানা কিছু সুযোগে কি হয়েছে, সিরাজউদ্দৌলা ক্ষমতা কি করেছে? অভ্যন্তরীণ থেকে এই সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে কিন্তু সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ক্ষমতা হস্তান্তর করে নিয়েছে। নবাব, সেই স্বাধীন নবাবের কি হলো? অবসান ঘটল। তাহলে কি করতে হবে? এই অভ্যন্তরীণ সংস্থা এবং জনগণের উপরে সরকারের কড়া নজরদারি থাকতে হবে। আইন জারি করে, নিষেধ করে তাদেরকে একটা শৃঙ্খলার ভিতরে রাখতে হবে, যেন তারা কোনো খারাপ কাজে, দেশ দখলের কোনো চিন্তা ভাবনা যেন তারা করতে না পারে। আর বাহ্যিকটা হলো বহিঃশত্রু থেকে নিজের রাষ্ট্রকে, সীমানাকে নিয়ন্ত্রণ মুক্ত করাই হলো
বাহ্যিক ক্ষমতা। সেই একটা উদাহরণ দিতে চাই। তোমরা জানো ফিলিস্তিনের কি ছিল? ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড ছিল, জাতি ছিল এবং তাদের নেতাও ছিল, কিন্তু তাদের ভূখণ্ডের যে সার্বভৌমত্ব সেটা তারা ইসরায়েলিদের কাছে হারিয়ে ফেলেছে, তাদের সার্বভৌমত্ব। সুতরাং ফিলিস্তিনিকে এখন আর কি রাষ্ট্র বলা যায় না। তোমরা জানো স্টিল ফিলিস্তিনিকে নিয়ে এখনো ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের যুদ্ধ চলছে এবং বহু চেষ্টা করা হচ্ছে ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? বহির্শক্তির সমর কৌশলের মাধ্যমেও কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব হারিয়ে ফেলাও যায়, আবার অভ্যন্তরীণ যদি সরকার যদি সুনজরে সবাইকে না রাখে, কঠিন নিয়ম কানুনের ভিতরে যদি তাদেরকে নজরদারি না রাখে, তা অভ্যন্তরীণভাবেও কিন্তু এই অভ্যন্তরীণ ক্ষমতাও কিন্তু তারা রাষ্ট্র হারিয়ে ফেলতে পারে। তার মানে সেটাকে রাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়ে ফেলে সেটাকে রাষ্ট্র বলা যাবে না। সুতরাং আমরা সর্বশেষ কি দেখতে পাচ্ছি? এই রাষ্ট্রের সঙ্গে এই ভূখণ্ড, এই সার্বভৌমত্ব, এই জনসমষ্টি, এই সরকার চারটি ওতপ্রোতভাবে জড়িত, চারজনের সঙ্গে জড়িত। একটা ব্যতীত পূর্ণাঙ্গ রাষ্ট্র বলা সম্ভব না, তাকে রাষ্ট্র বলা যাবে না। রাষ্ট্র না হলে ওয়ার্ড নেবে, একটা স্থায়ী জায়গা করে নিতে পারবে না। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ এই রাষ্ট্র কি জানতে পারলাম, সরকার জানতে পারলাম, জনসমষ্টি কি জানতে পারলাম, সার্বভৌমত্ব কি জানতে পারলাম, নির্দিষ্ট ভূখণ্ডকে জানতে পারলাম। যেহেতু আমি পরবর্তী ক্লাসে সরকারের শ্রেণী বিভাগ করবো, তাই আমি এই সরকার যে দু প্রকার সেটা একটু বিশ্লেষণ করে দিতে চাই। এই সরকারগুলো দু রকম। একটা হলো গণতন্ত্র আর আরেকটা হলো এক নায়কতন্ত্র। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে জায়গা নিয়ে বলে। আচ্ছা, তাহলে আমরা সরকারের কাছে গণতন্ত্র কি? গণতন্ত্র হলো এই বিশাল জনসমষ্টির থেকে কোনো রাজনৈতিক দলগুলো থেকে মনোনীত হয়ে প্রার্থীরা কি করে? নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে কিন্তু সবাই অংশগ্রহণ করে না। বিশাল জনগোষ্ঠীর মধ্যে যাদের 18 বছর হয়েছে, প্রাপ্তবয়স্ক এবং মানসিক রোগী ছাড়া, তারা তারপর নির্বাচনে অংশগ্রহণ করবে আর ভোট দেবে কারা? বাকি জনগণরা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা তাদেরকে নির্বাচিত করবে। এভাবেই কি হয়? এই গণতান্ত্রিক সরকারের প্রতিফলন ঘটে। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বোর্ডের কিছু মুছে নিচ্ছি যেন তোমাদের বোঝানোর জন্য। আমি এটা চাই যে একটু আমি মুছে ফেলি, মুছে তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে একে আমি তোমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই যে গণতান্ত্রিক সরকারটা কিভাবে হয়। ধরো এই যে এটা একটা রাষ্ট্র, হ্যাঁ, এই রাষ্ট্রের কাছে বিভিন্ন জেলা আছে, এই প্রত্যেকটা জেলার থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কি করে? এই নির্বাচনের জন্য অংশগ্রহণ করে রাজনৈতিক দল থেকে মনোনীত হয়ে, এরকম আওয়ামী লীগ থেকে একজন দাঁড়ালো, বিএনপি থেকে একজন দাঁড়ালো, জাতীয় পার্টি থেকে একজন দাঁড়াতে পারে। জনগণ কি করবে? তাদেরকে পরোক্ষ এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদেরকে ভোটে নির্বাচিত করবে। এখন সেই সংসদে গিয়ে যদি দেখে যে রাজনৈতিক দল সিংহভাগ আসনে পাশ করেছে, তারাই এই সংসদে গিয়ে কি করবে? আসন গ্রহণ করবে। এইভাবেই তারা প্রত্যেক জেলার থেকে সেই জেলার জনগণের জনপ্রতিনিধি হয়ে কাজ করবে সংসদে বসে। এই ধরনের সরকার কি গণতান্ত্রিক সরকার বলে। এইভাবেই নির্বাচিত হয়। আর একনায়কতন্ত্র সরকার কিন্তু নির্বাচিত হয়েও সে একনায়কতন্ত্র হয়ে যেতে পারে, আবার ক্ষমতার হলে জোর খাটিয়ে ক্ষমতা নিয়েও কিন্তু সে একনায়কতন্ত্র সরকার হতে পারে। তো কিভাবে সে একনায়কতন্ত্র সরকারটাকে আমরা কখন বলবো? যখন জনগণের কথার কোনো দাম থাকবে না, জনগণের কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না, জনগণের কোনো কথা চাওয়া পাওয়া সরকার মানবে না, এবং যত মিডিয়া আছে, প্রেস মিডিয়া, হ্যাঁ, সমস্ত কিছুকে একনায়কতন্ত্র
আইন বিভাগ, বিচার বিভাগ যাবতীয় তার হাতে কক্ষিত করে তার দ্বারা পরিচালিত হয়। সেখানে একনায়কতন্ত্র সরকারের কি থাকে না, জনগণের কাছে কোনো জবাবদিহিতা থাকে না, এই আইন আদালতও থাকে না, যেহেতু সে আইন বিচার বিভাগ সবই তার হাতে কক্ষিগত করে ফেলে। তার মানে কোনো কাজের সমালোচনাও প্রেসগুলো করতে পারবে না, সেখানেও সে কক্ষিগত করে রাখে। এই একনায়কতন্ত্র সরকার যদি ভালো হয় তাহলে রাষ্ট্রকে চূড়ান্ত ভালো সীমানায় সে নিয়ে যেতে পারে, আর যদি খারাপ হয় তাহলে রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে ফেলতে পারে। এই একনায়কতন্ত্র সরকারে কিন্তু কোনো রাজনৈতিক দল থাকবে না, সে একাই 100, সে কোনো রাজনৈতিক দলের ভূমিকা থাকতে পারবে না, কোনো মিটিং মিছিল কিছুই হতে পারবে না। কিন্তু গণতান্ত্রিক সরকারের কিন্তু তার কার্যের জবাবদিহিতা কিন্তু জনগণের কাছে করতে হবে, তাকে আইনের আওতায় তাকে আনা যাবে। তাহলে আমরা কি বুঝলাম? গণতন্ত্র এবং সরকারের গণতন্ত্র এবং একনায়কতন্ত্র, সরি এটা আমি মুছে ফেলেছিলাম, এই সরকারের দুটো বিভাগ, গণতন্ত্র একনায়কতন্ত্র। যেহেতু আমি এটা আকার দিয়ে ফেলেছি, সরি, এটা হবে, হ্যাঁ এখন নিশ্চয় বুঝতে পারছো। তো এই যে তাহলে আমি গণতন্ত্র এবং একনায়কতন্ত্র আমরা জানতে পারলাম। তো আমি যেহেতু সামনে এই শ্রেণী বিভাগগুলো আমি তোমাদের পড়াবো, সেহেতু আমি এই দুইটার একটু বিশ্লেষণ, যেহেতু সরকারটা করিয়েছে, সরকারটা কি এটা আমি একটু বিশ্লেষণ করে দিলাম। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা আমার সঙ্গে যুক্ত ছিলে, আমার ক্লাসটা দেখেছো, অবশ্যই আমি মনে করি এই ক্লাসটা দেখলে কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর আমার এই পড়া নিয়ে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি আমার যথাসাধ্য মতো তোমাদের আমি উত্তর দিব। আমি যদিও বলবো যে আমি উত্তর দিতে বাধ্য তোমাদের, যেহেতু আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের সঠিক উত্তরটা দিতে বাধ্য। তো শিক্ষার্থীরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আজকে এই লাইভ আজকের মতো এখানেই শেষ হলো। অবশ্যই তোমরা আমার জীবনের এটা আসলে একেবারে প্রথম লাইভ, আমি জানি না এটা কেমন হয়েছে, পরবর্তী এটা দেখে আমি পরবর্তী ক্লাসে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। তো তোমরা আমাকে এটা রেকর্ডটা তোমরা বাজিয়ে শুনবা, শুনলে এখান থেকে বারবার শুনে 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 কিছু শিখতে পারবা। শুধু আমার প্রতিষ্ঠানে না, এই প্রোগ্রামটা আমি করেছি সারা বাংলাদেশের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকি। আমি ভালো থাকলে অবশ্যই আমি লাইভে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারবো। বাই।